হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার নাম রাহুল। আজ আমি খুব খুশি ছিলাম, কারণ আমার পছন্দের মানুষের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি জাহ্নবীকে একটা বিয়ে বাড়িতে দেখেছিলাম। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। সে এতটাই সুন্দরী ছিল যে আমি সঙ্গে সঙ্গে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলাম, এবং ওদিক থেকেও হ্যাঁ হয়ে গেল। কারণ আমার ভালো চাকরি ছিল আর আমার বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না, তাই মেয়ে পক্ষ সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল। 4.5 মাসের অপেক্ষার পর আজ জাহ্নবীর সাথে আমার বিয়ে হতে চলেছে। আমাদের বিয়ে খুব ধুমধাম করে হলো। জাহ্নবী বিদায় হয়ে আমার বাড়িতে চলে এসেছে। 4.5 মাস ধরে আমি শুধু ওর স্বপ্নই দেখতাম। এই 4.5 মাস আমার কাছে 4.5 বছরের সমান ছিল। যেদিন থেকে ওর সাথে আমার সম্বন্ধ ঠিক হয়েছিল, আমার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। ও 22 বছরের অত্যন্ত সুন্দরী একটা মেয়ে ছিল। আমার বয়স 28 বছর, আর আমিও বেশ সুদর্শন যুবক ছিলাম। বিয়েতে সবাই জাহ্নবীকে দেখেছে। সবাই বলেছে যে খুব সুন্দরী মেয়ে। দুজনের জুটি দেখে মনে হচ্ছে যেন চাঁদ আর সূর্যের জুটি। আমি জাহ্নবীর ব্যাপারে খুব একটা খোঁজ খবর নিইনি, যে সে কেমন মেয়ে। আমি তো শুধু ওর রূপের ওপর ফিদা হয়ে গিয়েছিলাম। ওকে যেদিন থেকে দেখেছি, আমি তখন থেকেই অস্থির হয়ে গিয়েছিলাম। যাই হোক, অবশেষে এখন জাহ্নবীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আজ আমার ফুলসজ্জা ছিল। আমি ফুলসজ্জার জন্য যেই ঘরে ঢুকলাম, দেখলাম জাহ্নবী ঘোমটা দিয়ে বসে আছে। এই দিনটির জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছিলাম। আমি ধীরে ধীরে তার দিকে পা বাড়ালাম এবং তার কাছে গিয়ে বসলাম। আমি অনুভব করলাম যে তার হাত কাঁপছে। নিশ্চয়ই সে খুব ঘাবড়েছিল। আমার মুখে না জানি কেন হাসি চলে এলো। জাহ্নবীর এমন ভয় পাওয়া আর লজ্জা পাওয়া আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। আমি ওর হাত ধরলাম, কিন্তু আমি যেই ওর হাত ধরলাম, ও সঙ্গে সঙ্গে নিজের হাত আমার হাত থেকে ছাড়িয়ে পিছনে সরিয়ে নিল। আমার ওর এই আচরণেও হাসি পেল। আমি বুঝে গিয়েছিলাম যে ও খুব লাজুক স্বভাবের মেয়ে। আমার লাজুক মেয়ে খুব ভালো লাগতো। হয়তো তাই জাহ্নবীকেও আমার ভালো লেগেছিল। আমি ওকে বললাম যে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমাকে খুব ভালোবাসব। তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি ওর ঘোমটা তুললাম। ওকে অত্যন্ত অপরূপ আর সুন্দরী লাগছিল। মনে হচ্ছিল যেন আকাশ থেকে কোনো পরী নেমে আমার ঘরে চলে এসেছে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। আমি মন খুলে ওর প্রশংসা করলাম, কিন্তু ওর মুখে বিন্দুমাত্র হাসি ফুটল না। তাই আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ কোনো মেয়েই নিজের স্বামীর মুখে প্রশংসা শুনলে খুব খুশি হয়। যে কোনো স্ত্রী তার স্বামীর মুখে প্রশংসা শুনতে চায়, আর আমি তো মন খুলে ওর প্রশংসা করছিলাম। আমি মানছি যে জাহ্নবী খুব লাজুক স্বভাবের মেয়ে ছিল, কিন্তু আমার প্রশংসা করায় ও তো একটু হাসতেই পারত। কিন্তু ও তো একদমই হাসছিল না, শুধু চুপচাপ নিজের চোখ নিচু করে বসেছিল। যাই হোক, আমি ওর মুখটা আমার হাত দিয়ে হালকা করে ওপরে তুললাম। ও নিজের চোখ বন্ধ করে নিল। ওর এইরকম চোখ বন্ধ করে রাখাটা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি ধীরে ধীরে ওর খুব কাছে চলে গেলাম। আমি যেই ওর কাছে যাওয়ার চেষ্টা করলাম, ও ছিটকে ঝট করে পিছিয়ে গেল। আর হঠাৎ করেই ও নিজের পেট চেপে ধরল আর বলতে লাগলো, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, যা আমার সহ্য সীমার বাইরে। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ আগে আমি খুব খুশি হচ্ছিলাম, এখন ওর এরকম আচরণে আমার সন্দেহ হতে লাগলো। আমার মনে হচ্ছিল ওর কোনো ব্যথা নেই। ও হয়তো বাহানা করছে যাতে আমি ওর কাছে না যাই। আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ভাবছিলাম বাড়ির লোকেদের কি বলবো, যে আমার স্ত্রীর পেটে ব্যথা, তাই ওর ট্যাবলেট চাই। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার না জানি কেন খুব অদ্ভুত লাগছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। লাউঞ্জ পুরো নিস্তব্ধ ছিল। আমি লাউঞ্জে ওষুধ খোঁজা শুরু করলাম, যা আমি পেয়েও গেলাম। ওষুধ নিয়ে যেই ফিরতে যাব, আমার কাজিন আমাকে সেখানে দেখে ফেলল, যে আমার পিসির ছেলে ছিল। ও আমার কাঁধে হাত রাখল আর বলতে লাগল, কি ব্যাপার? ও মুখে সেই হাসি সাজিয়ে বলল, সব ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। আমার স্ত্রীর শরীরটা একটু ভালো নেই, এই কারণেই আমি ওর জন্য ওষুধ নিতে এসেছিলাম। উত্তরে আমার কাজিন বলল যে মেয়েরা তো বিয়ের প্রথম রাতে এই ধরনের বাহানা করেই থাকে, বিশেষ করে এমন মেয়েরা যাদের নিজের স্বামীকে পছন্দ হয় না।
যদি মেয়েদের নিজের পছন্দের বিয়ে না হয় তবে এমন মেয়েরা প্রায়ই নিজের স্বামীর কাছে আশা থেকে বাঁচতে এমন অসুখের বাহানা করে। নিশ্চয়ই তোমার স্ত্রীও এই কারণেই অসুস্থতার ভান করছে, হয়তো ওর তোমার প্রতি কোনো আগ্রহ নেই। তুমিই ভাবো, যদিও বিয়েতে খুশি হতো তবে তোমাকে এই সময় ঘর থেকে বের হতে হতো না। আরে ও তো তোমাকে এক মুহূর্তের জন্যও বের হতে দিত না। আমার কাজিনের কথাগুলো যেন আমার ভেতর আগুন লাগিয়ে দিয়েছিল। আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি বিয়ের বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইছিলাম না। কিছুক্ষণ আগে আমি যা ভাবছিলাম যে হয়তো সত্যি আমার স্ত্রীর পেটে ব্যথা হচ্ছে, কিন্তু এখন আমার কাজিনের কথা শুনে আমার মনে হচ্ছে হয়তো ও সত্যি বলছে। জাহ্নবী কি সত্যি বিয়েতে খুশি নয়? যদিও খুশি না থাকে তবে ও বিয়ের জন্য হ্যাঁ কেন বলেছিল? যতদূর আমি জানি যে ওর বাড়ির লোক ওর সম্মতিতেই এই সম্বন্ধ ঠিক করেছিল। তারপর আমার মনে হলো হতে পারে আমার ভাই আমার সাথে মজা করছে, ও হয়তো আমাকে খ্যাপাচ্ছে। আমি মাথা ঝাড়া দিলাম। তারপর আমার মনে পড়ল যে হতে পারে আমার বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ও হয়তো আমাকে হিংসে করছে, অথবা চাইবে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হোক, তাই ও আমার মাথায় উল্টোপাল্টা কথা ঢোকানোর চেষ্টা করছে। আমার মনে পড়ল যে আমার পিসির ছেলে যে আমার সাথে এই ধরনের অদ্ভুত কথা বলছিল, ওর নিজের বিয়ের খুব শখ ছিল, আরও কোনো মেয়ে পাচ্ছিল না। আমি বুঝে গিয়েছিলাম যে ও ইচ্ছে করেই এমনটা করেছে। যাই হোক, আমি যেই আমার ঘরের দরজা খুললাম, সামনে জাহ্নবীকে দেখলাম। ও নিজের পেট খুব জোরে চেপে ধরে বসেছিল, আর ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে গেলাম, ওকে ওষুধ দিলাম আর জল খাওয়ালাম। আমি ওকে বললাম যে একটু বিশ্রাম করে নাও, তোমার ভালো লাগবে। ও আমার স্ত্রী ছিল, ওকে এমন ব্যথায় ছটপট করতে দেখে আমারও ভালো লাগছিল না। ওর খেয়াল রাখা আমার দায়িত্ব ছিল। আধা ঘন্টা আমি ওর পেটের ব্যথা কমার অপেক্ষা করলাম। এই সময়ের মধ্যে আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু একদমই কথা বলার মুডে ছিল না। এমন মনে হচ্ছিল যে ওর খুব কষ্ট হচ্ছে, আরও কিছু শুনতে চায় না এবং কিছু বলতেও চায় না। যাই হোক, হতাশ হয়ে আমি মোবাইলে গেম খেলা শুরু করে দিলাম। অনেকক্ষণ ধরে আমি মোবাইলে গেম খেলতে থাকলাম। তারপর মোবাইল থেকে মাথা তুলে দেখলাম যে জাহ্নবী ঘুমিয়ে পড়েছে। আমার খুব বেশি হতাশা হলো। এই রাতটার জন্য তো আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম যে আমি আমার ভালোবাসাকে পেয়ে যাব, আমি জাহ্নবীর সাথে আমার জীবনের নতুন শুরু করব, ওর সাথে অনেক গল্প করব, একে অপরকে ভালোবাসার কথা জানাবো। কিন্তু আমি না তো মন খুলে ভালোবাসার কথা জানাতে পারলাম, আর না ওর কাছে যেতে পারলাম। আমার ঘুম আসছিল না, আমার চোখ জাহ্নবীর দিকেই যাচ্ছিল। ওকে ঘুমের মধ্যে খুব সুন্দর লাগছিল। আমি আর থাকতে পারলাম না, আমার আবেগ বাইরে বেরিয়ে আসছিল। আমি জাহ্নবীর হাত ধরে নাড়ালাম আর বললাম, জাহ্নবী, এখন তোমার ব্যথা কেমন? আমি বাহানা করে ওকে উঠাতে চাইছিলাম। আমার ডাক শুনেও আধা ঘুমেছিল। ও শুধু এইটুকু বলল যে ওর খুব ব্যথা হচ্ছে, ওকে এখন ঘুমাতে হবে। হতাশ হয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। আর কি করতাম? সকালে যখন আমি উঠলাম তখন ও স্বাভাবিক ছিল, আর আমিও স্বাভাবিক ছিলাম। বিয়ের প্রথম রাতটা এভাবে কাটানোর আক্ষেপ তো আমার খুব ছিল, কিন্তু আমি নিজেকে বোঝালাম আর সান্ত্বনা দিলাম যে ঠিক আছে, বেচারির শরীর ভালো ছিল না, তাই কোনো ব্যাপার না। সকালে যখন ওকে ঠিক মনে হলো তখন আমি ওর কাছে আমার ভালোবাসার কথা মন খুলে প্রকাশ করলাম। ওকে বললাম যে আমি কিভাবে প্রথম দেখাতেই ওর জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আর তখনই ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কথা শুনে ও খুশি হয়ে গেল। ও নিজের চোখ নিচু করে হাসছিল, লজ্জাও পাচ্ছিল। ওর এই ব্যবহার দেখে আমার খুব আনন্দ হলো, আর আমি বুঝতে পারলাম যে রাতে সত্যিই ওর শরীর খারাপ ছিল, হয়তো পেটের ব্যথা খুব বেশি ছিল। কিন্তু যেই আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করলাম, ও আবার নিজের পেট চেপে ধরল, বলল যে আমার ব্যথা শুরু হয়ে গেছে। ওর এই কথা শুনে আমার অদ্ভুত লাগলো। এই কিছুক্ষণ আগে পর্যন্ত তো ও একদম ঠিক ছিল, ওর হঠাৎ করে আবার কিভাবে ব্যথা শুরু হতে পারে? আমি ওকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছিলাম না। লোকে কি ভাববে যে বিয়ের প্রথম দিনেই বউকে ডাক্তারের কাছে নিয়ে গেছে? আমাদের এখানে এই ধরনের কথাকে খুব অদ্ভুত অলক্ষণ বলে মনে করা হয়, যে বিয়ের প্রথম সকালেই বউকে কোনো বুদ্ধি বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এই বিষয়গুলোতে মানুষ ভুল ধারণা করে নেয়। আমি জানতাম যে ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমি যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তবে লোকে কথা বলা শুরু করে দেবে। একে তো আমার আত্মীয় স্বজনের পরিবেশ এমন ছিল যে নিজেদের মধ্যেই লোকেরা একে অপরকে হিংসা করতে থাকে।
আর এমন অবস্থায় জাহ্নবীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ঠিক ছিল না। আমি বিয়েতে অনেক টাকা খরচ করে ফেলেছিলাম আর খুব ধুমধাম করে বিয়ে করেছিলাম। আমরা খুব একটা বড়লোক ছিলাম না, কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশি খরচ করেছিলাম। আত্মীয়দের বাকি লোকেরা এত খরচ করে না, কৃপণতা করে। বিয়েতে আগেই এত খরচ দেখে আত্মীয়দের সবার মুখ ভার ছিল, নিজেদের মধ্যে কথাও বলছিল যে বিয়েতে এত টাকা খরচ করার কি দরকার ছিল। আর এমন অবস্থায় নিজের স্ত্রীকে বিয়ের প্রথম সকালেই ডাক্তারের কাছে নিয়ে যেতাম বা ডাক্তারকে বাড়িতে নিয়ে আসতাম, তবে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়া আমার সেটার আন্দাজ ছিল। যাই হোক, আমি জাহ্নবীকে বললাম যে তুমি বিশ্রাম করো। ও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি ঘরের লাইট অফ করে দিলাম আর বাইরে চলে এলাম। বাড়ির সবাই আর অন্য আত্মীয়রা যারা বিয়ের জন্য আমার বাড়িতেই ছিল এবং সবাই জেগেই ছিল, তারা আমার থমথমে মুখ দেখে অনেক কিছুই আন্দাজ করে নিয়েছিল। তারা আমাকে কিছু বলেনি, কিন্তু তাদের চোখ আমাকে অনেক কিছু বলছিল। আমি আমার মন খারাপ আর হতাশা দূর করার অনেক চেষ্টা করছিলাম। ওপর আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমি খুশি, কিন্তু আমার মনের অবস্থা হয়তো আমার চোখ দেখে লোকে বুঝতে পারছিল। যাই হোক, কিছুক্ষণ পর আমি আবার নিজের ঘরে এলাম তো দেখলাম জাহ্নবী বিছানায় নেই। বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসছিল, হয়তো ও স্নান করছিল। কিন্তু যখন আমার নজর বিছানার চাদরের ওপর পড়ল, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এমন দৃশ্য আমি কল্পনাও করতে পারিনি। সাদা রঙের চাদর, যার ওপর লাল রঙের দাগ লেগেছিল, আমাকে অন্য কোনো গল্প শোনাচ্ছিল। এসব কি হচ্ছিল আমার জানা ছিল না। কিছুক্ষণ পর জাহ্নবী বাথরুম থেকে স্নান করে বের হলো। তো আমার তো রাগে খারাপ অবস্থা ছিল। আমি ওকে এই দাগগুলোর ব্যাপারে প্রশ্ন করলাম, তো ও ঘাবড়ে গেল। এমন মনে হচ্ছিল যে ও নিজেই এই দাগগুলো লক্ষ্য করেনি আর স্নান করতে চলে গিয়েছিল। ও অবাক হয়ে চাদরটার দিকে তাকাতে লাগলো আর আমার রাগে খারাপ অবস্থা ছিল। আমি ওকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু ও কোনো উত্তর দিল না। তাই আমি বললাম যে আমার জলদি উত্তর চাই, এসব কি, নইলে আমি এক্ষুনি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমার এই হুমকি শুনে তো আরও বেশি ঘাবড়ে গেল। আমার কাছে এসে আমার ঠোঁটে নিজের হাত রাখল, আমাকে অনুরোধ করতে লাগলো যেন আমি ওকে ডিভোর্স না দিই। আমি বললাম, তাহলে আমাকে বল যে এই দাগগুলোর কারণ কি। ও আমাকে বলল যে আপনি আমাকে শুধু কয়েকটা দিন সময় দিন, আমি আপনাকে সব কিছু বলে দেব। কিন্তু 3 মাস আগে আমি এই রহস্য আপনার সামনে খুলতে পারবো না, নইলে অনেক কিছু খারাপ হয়ে যাবে। ওর কথা শুনে আমার ওর ওপর বিশ্বাস হচ্ছিল না। আমার মনে হলো ও অকারণে বাহানা বানাচ্ছে। আমি ওকে বললাম, আমার এক্ষুনি এইসব প্রশ্নের উত্তর চাই। তুমি রাতেও আমাকে কাছে আসতে দাওনি, সকালেও তোমার ব্যবহার আমার সাথে ভালো ছিল না, আর এখন এই দাগ। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমার ব্যাপারে কোনো ধরনের খোঁজ খবর পর্যন্ত আমি করাইনি। কিন্তু এখন না জানি কেন তোমার চরিত্র ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। আখির এমনও কি রহস্য আছে তোমার কাছে যা 3 মাসের আগে আমাকে বলা যাবে না? রাগে কথা বলছিলাম, কিন্তু নিচু স্বরে, যাতে আমার আওয়াজ ঘরের বাইরে না যায়। যদি আওয়াজ ঘরের বাইরে চলে যেত তবে এতে আমারই বদনাম হতো। এসব শুনে লোকেরা খুশি হয়ে যাবে যে আমার বিয়ের শুরুটাই খারাপ হয়ে গেছে। আমার পরিস্থিতি যেমনই হোক, কিন্তু আমি নিজের পরিস্থিতির কথা লোকেদের জানিয়ে খুশি করতে চাইতাম না। আমি সেই লোকেদের মধ্যে ছিলাম যারা নিজের গোপন কথা কাউকে মরে গেলেও বলে না, বিশেষ করে তাদেরকে যারা আমাদের খুশির শত্রু। আমার রাগ দেখে জাহ্নবী বেশ চিন্তিত হয়ে পড়ল। দেখতে দেখতে ও কাঁদতে লাগলো, ভয়ে ওর চোখ দিয়ে ঝল পড়তে লাগলো। ওকে কাঁদতে দেখে আমার বুকে একটা ধাক্কা লাগলো। যাই হোক না কেন, আসলে তো ও আমার ভালোবাসা ছিল। ওকে কাঁদতে দেখে আমি আর কিভাবে শান্তিতে থাকতে পারি। আমি ওকে কান্না বন্ধ করতে বললাম, ওকে বিছানায় বসালাম। ঘরের দরজা খোলা ছিল না, এই ব্যাপারে আমরা দুজনেই অন্য ছিলাম। আমি যখন জাহ্নবীতে বিছানায় বসালাম, তখন ও কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোর করে বলতে লাগলো, অনুরোধ করতে লাগলো, প্লিজ এই কথা কাউকে বলো না, আমার এটা গোপনই রেখো। আমার ইজ্জত এখন তোমার হাতে, প্লিজ আমার কথাটা বোঝো। কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিজের আর আমার জীবন নষ্ট করো না। জাহ্নবী কাঁদতে কাঁদতে এইসব কথা বলে যাচ্ছিল যে তখনই হঠাৎ করে কারো আওয়াজ এলো, যা শুনে আমি ঝট করে পিছনে ঘুরলাম। জাহ্নবীও ভরকে গিয়ে সামনে তাকাতে লাগলো। ও তাড়াতাড়ি নিজের চোখ মুছল। দরজার ঠিক মাঝখানে আমার সেই পিসির ছেলে দাঁড়িয়েছিল আর অদ্ভুত নজরে আমাদের দুজনকে দেখছিল। তখনই ও রেগে এগিয়ে এলো আর বলল যে, কি হয়েছে বৌদি, কেন কাঁদছ? রাহুল কি তোমাকে কিছু বলেছে? আমাকে বলো, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। নিজের কাজিনের এমন ব্যবহার দেখে আমি ওর দিকে কড়া চোখে তাকাতে লাগলাম। জাহ্নবী আমাকে দেখতে লাগলো আর ও চোখ নামিয়ে নিল। আমি সঙ্গে সঙ্গে কথাটা সামলে নিয়ে বললাম যে, এমন কোনো ব্যাপার না, আসলে তোমার বৌদির নিজের বাড়ির লোকের কথা মনে পড়ছিল, তাই কাঁদছিল। তবে আমি বুঝিয়ে দিয়েছি, এখনও ঠিক আছে।
আমার সেই মুহূর্তে আমার কাজিনের ওপর খুব রাগ হচ্ছিল। আসলে ওকে কে হয় আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলার? এমন মনে হচ্ছিল যেন ও আমার স্ত্রীর সাথে প্রথমবার দেখা করছে না। ওকে কবে থেকে চেনে? আর আমি একটা জিনিস আরও লক্ষ্য করেছিলাম, যখন আমার কাজিন এমনটা বলেছিল যে আমাকে বলো ও কি কিছু বলেছে তোমাকে, তখন আমার স্ত্রীর মুখেও হাসি চলে এসেছিল। আমার এসব দেখে খুব অবাক লাগলো। আমার কাজিনকে এখন খুব অদ্ভুত মনে হতে লাগলো। আমার এখন ওর উপর বিরক্তি হতে লাগলো। ও বারবার আমার স্ত্রীকে বাহানা করে দেখত। সারা দিনে ও অনেকবার আমার ঘরের চক্কর লাগাতো আর আমার স্ত্রীর সাথে হাসি মজা করত। আমার স্ত্রীও ওর সাথে খুব হেসে কথা বলতো, কিন্তু এসব সত্ত্বেও আমি হাসতে থাকলাম। আমি আত্মীয়দের মধ্যে কথা ছড়াতে চাইনি। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সব আত্মীয়রা বাড়ি যাচ্ছিল। জানবি সবার সাথে দেখা করে ঘরে চলে গিয়েছিল। তখনই আমার মাসি আমাকে বলল, রাজুল, জানবিকে ঘরের বাইরে ডাকো। আমি বললাম, ঠিক আছে মাসি, ডাকছি। আমি আমার ঘরের দিকে এগোলাম, কিন্তু তখন অর্ধেক খোলা দরজা দিয়ে সেই দৃশ্য দেখে আমার পা সামনে এগোনোর বদলে সেখানেই থমকে গেল। আমার ঘরে আমার ছোট ভাই দাঁড়িয়েছিল, যে আমার স্ত্রীর চুলে হাত বোলাচ্ছিল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ভালোবাসা, আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি আমার পা পিছিয়ে নেব নাকি ঘরের ভেতরে যাব। আমি এসবই ভাবছিলাম যে আমার ছোট ভাই আমাকে দেখে ফেলল। আরও বানিয়ে বানিয়ে বলতে লাগলো, দাদা, আসলে বৌদির চুলে সেফটি পেন আটকে গিয়েছিল, ব্যাস ওটাই বের করতে এখানে এসেছিলাম। ও ঘাবড়ে গিয়েছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমার মস্তিষ্ককে অনেকগুলো চিন্তা ঘিরে ধরল। আমার স্ত্রী আমার ছাড়া প্রত্যেকের সাথে হাসি খুশি কথা বলছিল। আসলে আমার মধ্যে কী অভাব ছিল? আরও একবার বিছানায় আমি কিছু এমন দাগ দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? যাই হোক, আমার পিসির ফ্যামিলি যাওয়ারই ছিল। কিন্তু তখনই আমার কাজিন যেতে যেতে থামল আর হঠাৎ কিছু মনে করে বলল, আমার ঘড়িটা না জানি কোথায় রেখে দিয়েছি, আমার মনে পড়ছে না। তখনই সেই মুহূর্তে আমার স্ত্রী সঙ্গে সঙ্গে বলল যে ওটা আমাদের ঘরে পড়ে আছে, সাইড টেবিলে। আমি আমার স্ত্রীর এমন আচরণে পাগল হয়ে যাচ্ছিলাম। এরা আমাকে পাগল বানাচ্ছিল। আমার স্ত্রী কি আমাকে ধোঁকা দিচ্ছিল? ওর সম্পর্ক কি আমার কাজিনের সাথে ছিল, নাকি আমার ছোট ভাইয়ের সাথে? কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথা এখন আমার বশে ছিল না। আমার হৃদয়ে অনেক টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। আমার সব লোকের উপর ঘৃণা হচ্ছিল। এত ভালোবাসা দিয়ে আমি বিয়ে করেছিলাম, আর বিয়ের দুদিনেই আমার স্ত্রী আমাকে আমার নিজের নজরেই নিজে ফেলে দিয়েছিল। চেহারায় এত মাসুম আর সহজ সরল দেখতে লাগা মেয়েটা ভেতর থেকে এত খারাপ ছিল আমি ভাবতেও পারিনি। কিন্তু তার থেকেও বড় অভিযোগ আমার কাজিন আর নিজের ভাইয়ের উপর ছিল। আমি জানতাম যে আমার ভাই কার্তিক শুরু থেকেই মেয়েবাজ। ও 1 মাসে 3-4টে মেয়ের সাথে সম্পর্ক বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমার একদমই আন্দাজ ছিল না যে ও বাড়ির ভেতরে নিজেরই বৌদির সাথে এমন কিছু করতে পারে। কিন্তু আমার সন্দেহের তালিকায় আমার কাজিন বিবেকও ছিল। আসলে ওর ঘরে আমার ঘরে কি করছিল? আমি সঙ্গে সঙ্গে নিজের ঘরে গেলাম, বাইকের চাবি নিলাম আর ঘর থেকে বেরিয়ে এলাম। আমি একা থাকতে চাইছিলাম। আমার সব স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। না জানি কখন রাত হয়ে গেল। সকালবেলা আমারই জিজ্ঞেস করা উচিত ছিল যে জানবি কোথায়, উল্টে তুমি আমাকে জিজ্ঞেস করছো। মায়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি কখন নিয়ে গেলাম? আজ সকালে তো আমি তোমাদের কাউকে কিছু না জানিয়েই তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছিলাম। তখনই মা বলতে লাগলেন, তুমিই তো কার্তিককে বলেছিলে যে সে যেন জানবিকে নিয়ে তোমার কাছে আসে, তুমি জানবিকে ওর বাপের বাড়িতে নামিয়ে দেবে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকাতে লাগলাম। মায়ের মুখেও চিন্তার ছাপ ছিল, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি চটজলদি বললাম যে হ্যাঁ, আমি বলেছিলাম এবং ওকে ওর মায়ের বাড়িতে নামিয়েও দিয়েছিলাম। আসলে কাজের চাপে আমার মনে ছিল না। আমার কথা শুনে মা কিছুটা আশ্বস্ত হলেন। আমি বললাম, মা, তুমি বিশ্রাম নাও, আমিও নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। মা নিজের ঘরে চলে গেলেন, আমিও আমার ঘরে চলে এলাম। আমার এত রাগ হচ্ছিল যে আমার শরীর গরম হয়ে যাচ্ছিল। আমার মাথায় অদ্ভুত সব চিন্তা আসতে লাগলো যে কার্তিক জানবিকে নিয়ে আসলে কোথায় গিয়েছে। আমি রাগে টেবিলে হাত মারলাম। তখন দেখলাম টেবিলে জানবির মোবাইল পড়ে আছে। আমি তাড়াতাড়ি মোবাইলটা তুললাম এবং মোবাইলের গ্যালারিতে ঢুকলাম আর খুঁজতে লাগলাম যে জানবির মোবাইলে যদি এমন কিছু পাওয়া যায় যা থেকে আমি কিছু জানতে পারি। কিন্তু গ্যালারিতে তেমন কিছুই ছিল না। তখনই আমার সেই দিনের ফোনের কথা মনে পড়ল, যেদিন জানভি কারোর সাথে কথা বলছিল। সাথে ফোনে কথা বলছিল। আমি এক্ষুনি কল হিস্ট্রিতে গেলাম এবং চেক করতে লাগলাম। আমি সেই দিনের কল হিস্ট্রি চেক করলাম যেই সময় আমি জানভিকে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। এই সময় তো একটাই কল হিস্ট্রি দেখাচ্ছে, আর এটা তো অর্পিতা জানভির বান্ধবী।
যাই হোক, আমি নিজের সান্ত্বনার জন্য অর্পিতার নম্বরে ফোন লাগালাম। যখন ওপাশ থেকে কেউ ফোনটা ধরল, সেটা কোনো মেয়ের গলা ছিল না, ওটা তো কোনো পুরুষের কণ্ঠস্বর ছিল। আর এই গলা না আমার ভাই কার্তিকের ছিল, আর না আমার খুড়তুতো ভাই বিবেকের। আমি আমার ভাইদের গলা খুব ভালোভাবেই চিনি, এটা তো অন্য কেউ ছিল। এই গলা শুনে মনে হলো যেন আমার শরীর থেকে কেউ প্রাণ বের করে নিল। তখনই আমার সন্দেহ জাহ্নবীর জামাইবাবুর ওপর গেল। হালকা হালকা এই গলাটা জাহ্নবীর জামাইবাবুর মতোই মনে হচ্ছিল। আমার মাথা এখন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি রাগে জাহ্নবীর মোবাইলটা মাটিতে আছাড় মারলাম। মোবাইলটা টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। তখনই হঠাৎ জাহ্নবী ঘরে এলো। সে আমাকে রাগী চোখে দেখে বলতে লাগলো, রাহুল, কি হয়েছে? এত রাগ করছো কেন? আর তুমি আমার মোবাইলটা কেন ভেঙে দিলে? তার এইটুকু বলা মাত্রই আমি তার গালে একটা থাপ্পড় মারলাম। সে মাটিতে পড়ে গেল। আমি তাকে পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করলাম যে কে সে যার সাথে দেখা করতে তুমি আজ গিয়েছিলে। আমার এমন কথায় সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তখনই হঠাৎ তার বমি পেতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে পেটে হাত দিয়ে ওয়াশরুমে চলে গেল। তার এই অবস্থা আমাকে ভাবতে বাধ্য করলো, জাহ্নবী কি অন্তঃসত্ত্বা? যখন সে বাইরে এলো তখন সে কাঁদছিল। তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি হাত জোর করছি, প্লিজ আমার ওপর এমন জঘন্য অপবাদ দিও না। আমি কখনো কারোর সাথে এমন কোনো ভুল সম্পর্ক তৈরি করিনি আর না করব। আমার উপর একবার বিশ্বাস করে তো দেখুন। এতটুকু বলতে বলতে সে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। তার এই অবস্থার উপর আমার একটুও দয়া হচ্ছিল না। আমার মাথায় সেই মুহূর্তে ঝড় বইছিল। সে আমাকে ধোঁকা দিয়েছে। আমার মাথা তার সাথে কাজ করছিল না। কোনো পুরুষই এটা সহ্য করতে পারে না যে তার স্ত্রী অন্য কারোর সন্তানের মা হতে চলেছে। আমি জাহ্নবীকে আজ পর্যন্ত স্পর্শও করিনি, আর আজ তার বমি হচ্ছে, মাথা ঘুরছে, এর মানে সে কারোর বাচ্চার মা হতে চলেছে। এটা ভেবেই জাহ্নবীর ওপর আমার ঘৃণা হচ্ছিল। তখনই আমার ছোট ভাই ঘরে এলো। সে জাহ্নবীকে মাটিতে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে তার দিকে এগোলো। আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে বৌদির কি হয়েছে, আপনি এদের সাথে কি করেছেন? আমি আগে থেকেই খুব রেগেছিলাম, আর কার্তিকের এমন প্রশ্নে আমার আরও রাগ হলো। আমি টেনে তাকে জাহ্নবীর থেকে আলাদা করলাম এবং একটা সজোরে থাপ্পড় কার্তিককে মারলাম। আমি বললাম, তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীকে হাত দেওয়ার? নিজের সীমার মধ্যে থাকো, তুমি ওকে কি করে ছুঁতে পারো? আমি কখনো উঁচু গলায় আমার ছোট ভাইকে বকিনি, কিন্তু আজ আমি খুব রেগেছিলাম। আমার আওয়াজ শুনে আমার মা দৌড়ে আমার ঘরে এলেন। মাও জাহ্নবীকে অজ্ঞান দেখে আমাকে প্রশ্ন করতে লাগলেন, কিন্তু আমি ওনাকে কি বলতাম? আমি বললাম, কিছু না মা, হঠাৎ করে জাহ্নবী অজ্ঞান হয়ে গেছে, চলো জাহ্নবীকে হাসপাতালে নিয়ে যাই। আমি জাহ্নবীকে হাসপাতালে নিয়ে এলাম। ডাক্তার তার চেক আপ শুরু করলেন। আমার মা বেশ চিন্তিত মনে হচ্ছিলেন। রাত তখন 9:30 বাজছে। তখনই জাহ্নবীর দিদি তার স্বামীর সাথে হাসপাতালে এলো। ওদের এখানে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আসলে ওদের কে বলল যে আমরা এখানে আছি? জাহ্নবীর জামাইবাবুকে দেখে আমার শরীরে রাগের ঢেউ খেলে গেল। আমি নিজের রাগকে নিয়ন্ত্রণে আনলাম এবং বললাম, আপনারা এখানে? তখনই জাহ্নবীর জামাইবাবু বলতে লাগলেন, হ্যাঁ, কিছুক্ষণ আগে জাহ্নবীর ফোন এসেছিল। আমি ওপাশ থেকে বলেই যাচ্ছিলাম, কিন্তু জাহ্নবী কোনো উত্তর দেয়নি, কিছুই বলেনি। আমার মনে হলো জানি না কি হয়ে গেল, তাই আমরা ওর খোঁজ নেওয়ার জন্য বাড়িতে গেলাম। তখন সেখানে জানতে পারলাম যে জাহ্নবীকে হাসপাতালে আনা হয়েছে। কি হয়েছে, সব ঠিক আছে তো? আমি বললাম, জানি না, হঠাৎ করে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। তখনই একজন নার্স বাইরে এলেন এবং বললেন যে জাহ্নবীর জ্ঞান ফিরে এসেছে, আমরা ওর সাথে দেখা করতে পারি। সবাই জাহ্নবীর সাথে দেখা করার জন্য ভেতরে চলে গেল। আমি বাইরেই ছিলাম, কারণ আমার জাহ্নবীকে দেখারও ইচ্ছে করছিল না। সে সবাইকে বলল যে তার মাথা ঘুরেছিল আর সে পড়ে গিয়েছিল। তখনই আমি ভেতরে চলে গেলাম এবং আমি সবাইকে বাইরে যেতে বললাম। আর আমি জাহ্নবীর সামনে ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলাম, ডাক্তার বলুন, জাহ্নবীর কি হয়েছে? আমার এমন প্রশ্নে জাহ্নবীর চিন্তিত হতে লাগলো। তার কপালে ঘাম জমতে লাগলো। ডাক্তার বললেন যে ব্লাড প্রেশার লো হওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আপনি ওর খাওয়া দাওয়ার ভালো করে খেয়াল রাখবেন, ও সুস্থ হয়ে যাবে। ডাক্তারের এমন উত্তরে আমি কিছু বুঝতে পারলাম না। আমি ডাক্তারের কাছে আর কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলাম না। আমি পুরো রাস্তায় জাহ্নবীর সাথে কোনো কথা বললাম না। আমি বাড়ি গিয়ে চুপচাপ খাটের অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। জাহ্নবীও ঘুমিয়ে পড়ল। সকাল হলে আমি অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি জাহ্নবীর খোঁজ খবরও নিলাম না। আমি ওকে কিছু জিজ্ঞেস করা দরকারই মনে করছিলাম না। আমি অফিসে নিজের মাথা ধরে বসেছিলাম। যাই হোক না কেন, এটা আমার ছোট ভাইয়েরই কাজ। আমার পুরো বিশ্বাস কার্তিক আগে থেকেই জাহ্নবীকে চিনত। আর যখন আমার বিয়ে জাহ্নবীর সাথে হলো, তখন সে জাহ্নবীর কাছে আসার সুযোগ পেয়ে গেল। যাই হোক, এখন আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। 3 মাস পূর্ণ হতে চলেছিল। আমি জাহ্নবীকে ডিভোর্স দিয়ে দেব, তারপর সে যেখানে খুশি চলে যাক। যদি তার খুশি আমার ছোট ভাইয়ের মধ্যে থাকে, তবে ওকেই বিয়ে করে নিক।
যাই হোক, আমি মাথা ঝাড়া দিয়ে এইসব চিন্তা থেকে বেরিয়ে এলাম। বাড়ি এসে দেখলাম আমার স্ত্রী ফোনে কারোর সাথে কথা বলছে। আমি তার কথা শুনতে লাগলাম। সে ফোনে বলছিল যে সে কাল আসবে রিপোর্ট নিতে। সে হাসপাতালে যাওয়ার কথা বলছিল। কোন রিপোর্টের কথা বলছিল? নিশ্চিত এটা প্রেগন্যান্সির রিপোর্ট হবে। জাহ্নবী ফোনে কথা বলে রেখে দিল। এখন আমাকে জাহ্নবীর হাসপাতালে পৌঁছাতে হবে এবং ওই রিপোর্টটা আমাকে নিতে হবে। আমি খাবার খেলাম এবং শুয়ে পড়লাম। এখন আমার সকাল হওয়ার অপেক্ষা ছিল। সকাল হতেই আমি উঠলাম এবং ফ্রেশ হয়ে আমার স্ত্রীর আগে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি লুকিয়ে আমার স্ত্রীর বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা করছিলাম। আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়েই একটা রিক্সা নিল। আমিও আমার বাইক স্টার্ট দিলাম এবং ওই রিক্সার পিছু করতে লাগলাম। আমার স্ত্রী হাসপাতালের ভেতরে চলে গেল। আমিও আমার বাইক দাঁড় করালাম এবং আমিও হাসপাতালের ভেতরে চলে গেলাম। আমি আমার স্ত্রীর পিছু করছিলাম। আমার স্ত্রী একটা ঘরে ঢুকে গেল। আমি দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম সেখানে ডাক্তার বসেছিলেন, আর ডাক্তারের সামনে আমার স্ত্রী বসেছিল এবং কিছু কথা বলছিল। আমি তাড়াতাড়ি রিসেপশনিস্টের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে আমার স্ত্রী জাহ্নবীর রিপোর্ট চাই। সে আমাকে নার্সের কাছে পাঠিয়ে দিল। আমি নার্সের কাছে এলাম এবং তাকে আমার স্ত্রীর নাম বললাম। সে আমাকে রিপোর্ট দিল এবং বলল, আপনার স্ত্রী ভেতরে বসে আছেন, আপনি এই রিপোর্ট নিয়ে যান এবং ডাক্তারকে দেখিয়ে দিন, উনি আপনাকে বুঝিয়ে দেবেন। আমি ওই রিপোর্ট নিলাম এবং হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। বাড়ি এসে আমি সোজা আমার ঘরে এলাম। আমি রিপোর্টটা খুললাম। যেই আমি রিপোর্টটা পড়লাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওই রিপোর্টটা আমার হাত থেকে পড়ে গেল। আমি মাথা ধরে মাটিতে বসে পড়লাম। তখনই হঠাৎ জাহ্নবী ঘরে এলো এবং বলতে লাগলো, তো আপনি আমার পিছু করে হাসপাতাল পর্যন্ত এসেছেন, আমার রিপোর্টও নিয়েছেন, কিন্তু এই রিপোর্ট ডাক্তারের কাছে নিয়ে যাননি। এমন কেন করলেন আপনি? রাহুল, আমি খারাপ মেয়ে নই, আর আমি আপনাকে দিব্যে দিয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনি ছাড়া অন্য কারুর দিকে চোখ তুলেও তাকাইনি। আর রইল কার্তিকের কথা, তো কার্তিক আমার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, সেই জন্য ও আমাকে সঙ্গ দিচ্ছিল। আমার কোথাও যাওয়ার থাকলেও নিয়ে যেত। আমি আপনাকে খুব ভালোবাসি। জাহ্নবীর এমন কথা শুনে আমি জাহ্নবীকে বুকে জড়িয়ে ধরলাম এবং বলতে লাগলাম, জাহ্নবী, যদি এমনই কথা ছিল তবে তুমি আমাকে প্রথম রাতেই কেন বললিনি? তখনই জাহ্নবী বলতে লাগলো, আমি তো আপনাকে বলেছিলাম শুধু 3 মাস অপেক্ষা করুন, কারণ ডাক্তার আমাকে বলেছিলেন যে 3 মাস পর আপনি একদম ঠিক হয়ে যাবেন। বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর আমি এই অসুখের ব্যাপারে জানতে পারি, আর ডাক্তার বলেছিলেন যতক্ষণ আপনার 3 মাস পূর্ণ না হয় আপনি আপনার স্বামীকে কাছে আসতে দেবেন না। যদি আপনার স্বামী কাছে আসে আর আপনি প্রেগনেন্ট হয়ে যান, তবে আপনার যে অসুখ আছে তা আপনার বাচ্চারও হয়ে যাবে। তাই আমি আপনার থেকে বাহানা করে দূরে থাকতাম। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার দিদি আমাকে বারণ করেছিল, কারণ আমার দিদির সাথে খুব খারাপ হয়েছিল। আমার দিদির জামাইবাবুর সাথে দ্বিতীয় বিয়ে। আমার দিদির প্রথম স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, শুধু এই কারণে কারণ তার পেটের টিউমার রসলি ছিল। আরও প্রথম রাতেই ওর স্বামীকে বলে দিয়েছিল, যার কারণে সে দিদিকে ডিভোর্স দিয়ে দেয়, আর বলে যে এই রোগ নিয়ে তুমি আমার কাছে কেন এসেছ। ব্যাস এই ভয়েই আমি আপনাকে বলিনি যে যদি আপনি জানতে পারেন যে আমার এত বড় রোগ আছে তবে আপনিও আমাকে ছেড়ে দেবেন। তাই আমি আপনাকে বলেছিলাম 3 মাস পর আমি আপনাকে সব সত্যি কথা বলে দেব। আমি জাহ্নবীর মাথায় আদর করে হাত বুলিয়ে দিলাম আর বললাম, জাহ্নবী, আমি এমন নই। যদি তুমি আমাকে আগে বলে দিতে তবে আমি তোমার চরিত্রের উপর কখনো সন্দেহ করতাম না। কি করব, পুরুষ মানুষ তো, সন্দেহ হয়েই যায়। আমাকে ক্ষমা করে দাও। জাহ্নবী আমাকে মন থেকে ক্ষমা করে দিল। আমি আমার ভাই কার্তিকের কাছেও ক্ষমা চাইলাম। কার্তিকও আমাকে ক্ষমা করে দিল। যাই হোক, যখন জাহ্নবী সব সত্যি কথা খুলে বলল, তখন আমার চোখ দিয়ে জল নিজে থেকেই বইতে লাগল। আমি অনেকক্ষণ তাকে বুকে জড়িয়ে রাখলাম। আমার নিজের কাজের ওপর খুব অনুশোচনা হচ্ছিল। কিভাবে আমি সেই মেয়েটার ওপর সন্দেহ করলাম যে আমাকে শুধু ভালোবেসেছে আর নিজের অসুস্থতার ভয়ে নিজেকে আমার থেকে দূরে রেখেছে। সেই দিনের পর থেকে আমার চিন্তা ভাবনাই বদলে গিয়েছিল। এখন আমি বুঝতে পেরেছিলাম যে সম্পর্কের মধ্যে বিশ্বাসের চেয়ে বড় আর কিছুই হয় না। জাহ্নবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। আমি সবসময় ওর খেয়াল রাখতাম, ওর পাশে বসতাম, ওর মনের কথা শুনতাম আর চেষ্টা করতাম যাতে ওর কোনো কিছুর অভাব না হয়। আমি আমার মাকেও সব সত্যি কথা খুলে বলেছিলাম। মাও জাহ্নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, মারে, তুই কত বড় একটা কথা নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলি আর আমাদের কিছুই বলিসনি, কিন্তু এখন তুই একা নস, পুরো বাড়ি তোর সাথে আছে। জাহ্নবীর চোখে সেই দিন আমি প্রথমবার শান্তি আর সত্যিকারের ভালোবাসা দেখেছিলাম। ধীরে ধীরে ও হাসতে শুরু করলো। আমি প্রতিদিন সন্ধ্যায় ওর হাত ধরে বসতাম আর বলতাম, দেখো জাহ্নবী, আমি আর তোমাকে কোনো ব্যথার সাথে লড়তে একা ছাড়ব না। আমরা সাথে আছি আর আমরা সব সমস্যার মোকাবিলা করব একসাথে।
3 মাস পূর্ণ হলো আর জাহ্নবীর সব রিপোর্ট নর্মাল এলো। ডাক্তারও বললেন এখন আপনি পুরোপুরি সুস্থ এবং সুখবরও দিতে পারেন। সেদিন জাহ্নবীর চোখ চকচক করছিল। ও আমার কাছে এলো আর বলল, এখন আমার তোমার কাছে আসতে আর ভয় লাগে না। এখন আমি শুধু আর শুধু তোমার সঙ্গ চাই সারা জীবনের জন্য। আমি ওর কপালে চুমু খেলাম আর বললাম, জাহ্নবী, এই 3 মাস আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। এখন জীবনে যাই আসুক আমরা একসাথে মিলে তার মোকাবিলা করব। কয়েক মাস পরেই জাহ্নবী আমাকে জানালো যে সে মা হতে চলেছে। এবার আমার মধ্যে কোনো সন্দেহ ছিল না, শুধু আনন্দ ছিল। আমি ওর দিকে তাকাতাম আর ভাবতাম, ইস, আমি যদি আগেই ওকে বিশ্বাস করতাম তাহলে না আমি ওকে কষ্ট দিতাম আর না নিজে এতটা ভেঙে পড়তাম। কার্তিকের সাথেও এখন আমার সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। ও বলতো, বৌদির মতো বৌমা সব বাড়িতে হওয়া উচিত। তোমাদের দুজনকে দেখে এখন ভালোবাসার উপর বিশ্বাস জাগে। আজ আমি রাহুল এই গল্পটা এই জন্যই শোনাচ্ছি যাতে প্রত্যেক স্বামী, প্রত্যেক মানুষ এটা বোঝে যে কোনো নারীর নীরবতা সবসময় তার অপরাধের লক্ষণ হয় না। অনেক সময় সে চুপ থাকে কারণ সে ভেতর থেকে ভেঙে গেছে বা ভয় পেয়ে আছে। যদি সেই সময় সে ভালোবাসা, বিশ্বাস আর সঙ্গ পায় তবে তার পুরো জীবন বদলে যেতে পারে। আমার জীবনও বদলেছে, কারণ জাহ্নবী আমাকে ক্ষমা করেছে এবং আমি সময় থাকতে আমার অহংকার ত্যাগ করেছি। সেই দিনের পর জীবন এক নতুন পথে চলতে শুরু করেছিল। জাহ্নবীর মুখে যে উজ্জ্বলতা আমি দেখেছিলাম তা বিয়ের প্রথম দিনেও দেখিনি। এখন আমরা দুজন শুধু স্বামী স্ত্রী ছিলাম না, বরং ভালো বন্ধুও হয়ে গিয়েছিলাম। আমরা একে অপরের সাথে মনের সব কথা বলতাম। এখন আমাদের মধ্যে কোনো মিথ্যা, কোনো সন্দেহ, কোনো দূরত্ব ছিল না। যখন জাহ্নবী আমাকে জানালো যে সে মা হতে চলেছে, তখন আমি নিজেকে সামলাতে পারিনি। আমি ওকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেছিলাম। আমি বাবা হতে চলেছি, এটা ভেবেই আমার চোখ জলে ভরে এলো। আমি আলতো করে ওর পেটে হাত রাখলাম আর বললাম, এখন আমি তোমাকে আরও বেশি ভালোবাসব, কারণ এখন তুমি শুধু আমার স্ত্রী নও, আমার সন্তানের মাও। দিন কাটতে লাগলো, জাহ্নবীর শরীরও ভালো থাকতে শুরু করলো। আমরা একসাথে ডাক্তারের কাছে যেতাম, সোনোগ্রাফি করাতাম, বাচ্চার হৃদস্পন্দন শুনতাম, আর প্রতিবার আমাদের চোখে একটা আলাদা চমক চলে আসতো। আমি প্রতিদিন ওর জন্য বিশেষ কিছু না কিছু করতাম। কখনো ওর পছন্দের জিনিস আনতাম, কখনো ওর পা ম্যাসাজ করে দিতাম, কখনো বা শুধু বসে ওর হাত ধরে থাকতাম। মা তো যেন ঠাকুমা হওয়ার প্রস্তুতিতে লেগে পড়েছিলেন। সারা বাড়িতে একটা আলাদা আনন্দ ছিল। কার্তিকও খুব খুশি ছিল। আমরা এখন একটা পরিবার ছিলাম, সত্যি সত্যি খাঁটি সম্পর্কের পরিবার। তারপর এলো সেই দিন যখন রাত 2টোর সময় জাহ্নবীর ব্যথা শুরু হলো। আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে ওকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলাম। মা, কার্তিক সবাই হাসপাতালে চলে এসেছিল। ডাক্তার বললেন ডেলিভারি নর্মাল হবে, কিন্তু একটু সময় লাগবে, আপনারা প্রার্থনা করুন। আমি বাইরে বসে রইলাম অস্থির হয়ে। দুশ্চিন্তা আর ভয়ে কাঁপছিলাম। প্রতিটা মিনিট আমার কাছে 1 বছরের মতো মনে হচ্ছিল। ভোর 6টার সময় ডাক্তার বাইরে এসে হেসে বললেন, অভিনন্দন রাহুলজি, মেয়ে হয়েছে। আমি দৌড়ে ভেতরে গেলাম। জাহ্নবী ক্লান্ত ছিল কিন্তু হাসছিল। ওর কোলে একটা ছোট্ট প্রাণ, আমার মেয়ে। আমার ঠোঁট কাঁপছিল। আমি ধীরে ধীরে জাহ্নবীর কাছে গিয়ে বললাম, তুমি আমার পৃথিবী পূর্ণ করে দিয়েছ জাহ্নবী, থ্যাংক ইউ। আমি আমার মেয়েকে কোলে তুলে নিলাম। ও সেই ছোট্ট হাতের তালু দিয়ে আমার আঙুল ধরে ফেলল, যেন বলছিল, বাবা, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। আমরা ওর নাম রাখলাম স্নেহা, যার মানেই হল মমতা, ভালোবাসা আর আপনজন। স্নেহা আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি ছিল। এখন আমাদের সকাল শুরু হতো ওর হাসির শব্দে আর রাত শেষ হতো ওর মিষ্টি হাসিতে। আজ যখন আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে থাকি, জাহ্নবী চা নিয়ে আসে আর আমরা দুজনেই হাসি, কারণ এখন আমাদের কাছে আফসোস করার মতো কিছু নেই, শুধু বাঁচার জন্য অনেক কিছু আছে। আমি রাহুল, একজন সাধারণ মানুষ যে একটা বড় ভুল করেছিল। সন্দেহ করেছিল সেই নারীকে যে শুধু ভালোবাসতে জানো, কিন্তু সেই নারী আমাকে শিখিয়েছে যে ক্ষমা করে দেওয়া অনেক বড় ভালোবাসা। সম্পর্কের মধ্যে যদি ধৈর্য, বিশ্বাস আর সত্য থাকে তবে কোনো ঝড়ই তা ভাঙতে পারে না। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। এমনি শিক্ষণীয় এবং নতুন নতুন আকর্ষণীয় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। আমরা আবার দেখা করব একটি নতুন গল্পের সাথে। ধন্যবাদ।
বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।